যুক্তরাষ্ট্র প্রবেশে আরও কঠোরতা আরোপ ট্রাম্প প্রশাসনের। ভিসা বন্ড নীতিতে এবার বাংলাদেশ ভ্রমণে গুনতে হবে 6 থেকে 18 লাখ টাকা। গ্রিনল্যান্ডে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, কড়া হুঁশিয়ারি ডেনমার্কের। যুক্তরাষ্ট্রকে তেল দেবে ভেনেজুয়েলা। ইরানে অর্থনৈতিক দুর্দশা ও জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রতিবাদে চলমান বিক্ষোভ আরও তীব্র, ছড়িয়েছে 27 প্রদেশে, নিহত 36। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে আরও কঠোরতা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন ভিসা বন্ড তালিকায় আরও অনেক দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কমপক্ষে 6 লাখ এবং সর্বোচ্চ 18 লাখ টাকা ভিসা বন্ড জামানত দিতে হবে। ডলারের হিসেবে এই অঙ্ক সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 15,000। এই নীতি কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করে আসছে যুক্তরাষ্ট্র। ব্যাপক হারে অবৈধ অভিবাসী বহিষ্কার, ভিসা ও গ্রিন কার্ড বাতিল, এমনকি অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও অতীত বক্তব্য যাচাইয়ের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিবাসন নীতিতে আরও কঠোরতা নিয়ে এসেছে ভিসা বন্ড। এর আওতায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। ভিসা বন্ডের এই তালিকায় মোট 38টি দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় রয়েছে শুধু নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক যদি পর্যটন বা ব্যবসায়িক ভিসা পেতে অন্য সব শর্ত পূরণ করেন, তাহলে সাক্ষাৎকারের সময় তাকে 5,000 থেকে সর্বোচ্চ $15,000 বা 6,11,500 টাকা থেকে 18,34,600 টাকা জামানত দিতে হবে। এই অর্থের পরিমাণ নির্ধারণ করবেন ভিসা ইস্যুকারী কনসুলার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বন্ড নীতির উদ্দেশ্য মূলত পর্যটন ও ব্যবসায়িক ভিসায় প্রবেশ করে মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার প্রবণতা নিরুৎসাহিত করা। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে, যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে অবস্থানের সময়সীমা মেনে চলেন। বাংলাদেশের ক্ষেত্রে 21 জানুয়ারি থেকে কার্যকর হবে এ নিয়ম। তবে ভ্রমণকারীরা শর্ত মেনে চললে ফেরত পাবেন জামানতের অর্থ। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের রেশ কাটতে না কাটতে ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের দিকে। তবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডের চারদিকে রুশ ও চীনা জাহাজ রয়েছে, তাই জাতীয় নিরাপত্তা বিবেচনায় যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এর একদিন পর হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানান, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিকভাবে কেউ লড়াই করবে না বলেও মন্তব্য করেন তিনি। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর ট্রাম্পের এ ধরনের বক্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার এমন বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও। জানান, যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশে সামরিক হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে ন্যাটো সহ সবকিছু থেমে যাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে তাও বন্ধ হয়ে যাবে। এদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য ও ডেনমার্কের নেতারা যৌথ বিবৃতিতে জানান, গ্রিনল্যান্ড তার জনগণের। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই রয়েছে। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক সামরিক টানাপোড়েনে ইয়েমেনের সোকোত্রা দ্বীপে আটকা পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 600 পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারত মহাসাগরের গালাপাগোস নামে পরিচিত এই দ্বীপ আজ আন্তর্জাতিক রাজনীতির বলি। আকাশপথ বন্ধ পর্যটকদের একটাই প্রশ্ন, কবে খুলবে ফেরার পথ? আরব সাগরের বুকে ইয়েমেন উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত সোকোত্রা দ্বীপ। বহু বছর ধরে ইয়েমেনের গৃহযুদ্ধের বাইরে থাকা এই দ্বীপ পর্যটকদের কাছে ছিল নিরাপদ আশ্রয়, কিন্তু হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি।
গত সপ্তাহে সৌদি আরবের চাপের মুখে ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় সংযুক্ত আরব আমিরাত। এর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় সোকোত্রার প্রধান বিমানবন্দর। বের হওয়ার পথ বন্ধ হয়ে পড়ে শত শত পর্যটকের জন্য। If it is a delay of one day, 1-2 দিন দেরি হলে মানা যায়, কিন্তু এখন তো আমাদের কাজে ফিরতে হবে। চাকরি আছে, দায়িত্ব আছে। এই পরিস্থিতি আমাদের সবার জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। work, and it will cause a lot of problems to all of us. সোকোত্রা দ্বীপ 2018 সাল থেকে কার্যত আমিরাতের নিয়ন্ত্রণে ছিল। দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির মাধ্যমে দ্বীপটি নিয়ন্ত্রণ করত আবুধাবি। এই দ্বীপকে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীর গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরে কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল আমিরাত, কিন্তু এখন সেই পরিকল্পনা ভেস্তে গেছে। আমরা প্রায় 600 জন এখানে আটকা পড়েছি, পরিবারে ফিরতে পারছি না। ইয়েমেনি এয়ারলাইন জানিয়েছে আজ জেদ্দাগামী একটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই দ্বীপের বিমান চলাচলের নিয়ন্ত্রণ মানেই নিরাপত্তা, প্রশাসন ও বাণিজ্যের উপর পূর্ণ প্রভাব। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল পর্যন্ত নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এই তেল জাহাজে করে নেওয়া হবে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের আনলোডিং ডকে পৌঁছে দেওয়া হবে। এসব তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ট্রাম্প নিজেই নিয়ন্ত্রণ করবেন এবং তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে ব্যবহৃত হবে। পরিকল্পনাটি অবিলম্বে বাস্তবায়নের জন্য তিনি তার জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার জরাজীর্ণ অবকাঠামো পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো বিনিয়োগ করতে প্রস্তুত বলেও জানান তিনি। ইয়েমেনের দক্ষিণের দালি গভর্নরেটে হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। স্থানীয় সময়ে বুধবার ভোরে হামলার ফলে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এর নেতা আল জুবাইদি পালিয়ে গেছে। জোটের বিবৃতিতে বলা হয়েছে, আল জুবাইদি একটি বড় সামরিক বাহিনী মোতায়েন করেছিলেন। এর মধ্যে ট্যাঙ্ক, যুদ্ধে ব্যবহৃত যানবাহন, ভারী ও হালকা অস্ত্র ও গোলা বারুদও যুক্ত করা হয়। মঙ্গলবার রাতে আদেন থেকে ধালে প্রদেশের দিকে চলে আসে বাহিনীটি। নিরাপত্তা নিশ্চিত সহ সংঘাত রোধে স্থানীয় সময় ভোরে প্রিহেভেন্টিভ স্ট্রাইক চালানো হয়। এ বিষয়ে এসটিসি কোনো মন্তব্য করেনি। সংস্থাটি মূলত ইয়েমেনের স্বীকৃত সরকারের পক্ষ নিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে, কিন্তু গত ডিসেম্বর মাসে তারা সৌদি পৃষ্ঠপোষক সরকারের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। ভারী তুষারপাতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে ইউরোপ জুড়ে। তুষারপাতে ফ্রান্সে 5 জন সহ মারা গেছেন 6 জন। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। ভোগান্তি যোগ হয়েছে সড়ক ও রেলপথেও। সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন অঞ্চলে। বেশ কিছুদিন ধরেই এমন তুষার ঝড়ে বিপর্যস্ত পুরো ইউরোপ। ভারী তুষারপাতে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে পৃথক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্যারিসে 2টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও 2 জন। সতর্কতা জারি করা হয়েছে দেশটির 38 জেলায়। কর্তৃপক্ষ জানায়, রুয়াসির শার্লট দ্য গল বিমানবন্দরে 40% ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময়ে অর্লি বিমানবন্দর 1/4 ফ্লাইট বাতিলের পরিকল্পনা করা হয়েছে। I can describe the situation from science. খুবই খারাপ, হতাশাজনক, বিরক্তিকর। আপনি কল্পনা করতে পারবেন না আমরা 4 দিন ধরে কি অনুভব করছি। আমাদের 2টি ফ্লাইট বাতিল হয়েছে। এখন আমরা শুধু আমাদের লাগেজের তথ্য জানতে অপেক্ষা করছি। আশা করি আমরা আগামীকাল উঠতে পারবো। Riga, then from Riga to Amsterdam. শত বিপর্যয়ের মাঝেও অনেকে আবার নেচে গিয়ে উপভোগ করছেন এমন তুষারপাত। আমি অনেক খুশি। কয়েক বছর ধরে আমি তুষারে আনন্দ নেওয়ার সুযোগ পাইনি। আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক। তুষারপাত ও ভারী বৃষ্টি হচ্ছে বলকান অঞ্চল জুড়েও। বসনিয়ার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে মৃত্যু হয় এক নারীর। নেদারল্যান্ডসের এসকেপ হোল বিমানবন্দরে 400টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। বন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানের বরফ গলানোর তরলও প্রায় শেষ হয়ে গেছে। শুধু আকাশপথ নয়, রেলপথেও ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আইটি বিভ্রাটের কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.7। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বুধবার দক্ষিণ ফিলিপিন্সের উপকূলে এই ভূকম্পন হয়। তবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিক ক্ষতির খবরও পাওয়া যায়নি। ইউএসজিএস জানায় ভূমিকম্পটি 6.7 মাত্রা হিসেবে রেকর্ড করা হয় মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় 27 কিলোমিটার পূর্বে 58.5 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন 15,33,000-এর বেশি ভোটার। বিপুল সংখ্যক বাংলাদেশি ইউরোপের দেশ গ্রিসে বসবাস করলেও পোস্টাল ভোটের নিবন্ধনে অংশগ্রহণ এখনো আশানুরূপ নয়। এজন্য প্রচারণার অভাবকে দুষছেন কমিউনিটির নেতৃবৃন্দ। এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর মূল লক্ষ্য প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় চালু করা হয় পোস্টাল ভোট বিডি অ্যাপ। এদিকে ইউরোপ দেশ গ্রিসে বসবাস করেন 35 থেকে 40 হাজার বাংলাদেশি, কিন্তু পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন মাত্র 1041 জন। পোস্টাল ভোটের নিবন্ধন কিভাবে করতে হয় এটা তো আমরা অনেকে জানি না, তাই এই কারণে আমরা নিবন্ধনও করছি না। ব্যর্থতা হচ্ছে এমবিসির এরা বা যারা আছেন দায়িত্ব তারা কোনো ধরনের দায়িত্ব নেন নাই। প্রবাসীরা জানান অনেকেই এই কার্যক্রম সম্পর্কে জানেন না। প্রক্রিয়া নিয়ে পর্যাপ্ত প্রচারণা না থাকায় আগ্রহ থাকা সত্ত্বেও তারা নিবন্ধন করতে পারেননি। আমরা কতটুকু আশাবাদী আমার ভোটটা সঠিক জায়গাতে পৌঁছবে কিনা এবং কতদিন সময় লাগবে, এই যে প্রচারণা, এই যে ইনফরমেশন, এটা কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। আবার অনেকের এনআইডি না থাকা ও এই কার্যক্রম নিয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পর্যাপ্ত প্রচারণা চালানো হয়নি বলেও অভিযোগ তুলেছেন কমিউনিটি নেতারা। জনগণকে ভোটার হইতে হবে, এই প্রচারণা এম্বাসির করা উচিত ছিল, কিন্তু এম্বাসিকে কিছু বললেই বলে যে আমার লোক বলের খুব সংকট। সরকারি তার নির্বাচন কমিশনে যেমন বাংলাদেশে গিয়া সবাই ভোটার হয়, এখানে দূতাবাস দায়িত্ব নিয়ে এই কাজটা করার কথা ছিল, তারা কিন্তু সেটা করে নাই। আমাদের গ্রিসে অনলাইন যে ভোটার যে ব্যবস্থা, অনলাইন সিস্টেমটা যে আমাদের এখানে যে প্রচারণা, সেখানে আমাদের একটু দুর্বলতা আছে, সেই কারণে এই বিষয়টা আমরা একটু পিছিয়ে আছি। অপরদিকে গ্রিস বিএনপির পক্ষ থেকে নিবন্ধনে প্রবাসীদের আগ্রহী করতে উদ্যোগ নেওয়ার কথা জানান সংগঠনের নেতারা। আমাদের দলীয় অফিসও প্রত্যেক দিন বিকাল 4টা থেকে রাত্রে 9টা পর্যন্ত 60টা মানুষ এখানে বসা আছে। আমি লাইভও করছি যে সমস্ত নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে ভোটার হইতে পারবেন। যোগাযোগ করা হলে দূতাবাসের শ্রম সচিব রাবেয়া বেগম জানান দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় গিয়ে একাধিকবার প্রচারণা চালানো হয়েছে। এমনকি দূতাবাসেও এ সংক্রান্ত সভা আয়োজন করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।